বাংলা বেতার কেন্দ্র। একটি ঘোষণা, বাংলাদেশ মুক্তিবাহিনীতে দ্বিতীয় পর্যায়ে অফিসার ট্রেনিং কোর্সের জন্য প্রার্থী মনোনয়ন করা হবে। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু দুয়ে মিলে একটি নাম বাংলাদেশ। সেদিনের ৭.৫ কোটি বাঙালির জয় বাংলা আজ ১৬ কোটির বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার ৪১ বছর পরও ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রম হারানোর দায় থেকে মুক্তি মেলেনি বাঙালির। যে ১৯৭১ বাংলাদেশের একমাত্র অহংকার, সেই অহংকারেও ভাগ বসিয়েছিল পরাজিত শকুনরা। বুকে রক্ত ঢেলে একটি দেশ অর্জন করল স্বাধীনতা, পেল লাল সবুজের পতাকা, মানচিত্র, বাংলাদেশ নামের একটি দেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রাজাকারদের ফাঁসির দাবি আজকের নয়। ১৯৭২-এর ১৭ই মার্চ প্রথম রাজাকারের ফাঁসির দাবিতে রাজপথে নেমে আসেন শহীদ জননী জাহানারা ইমাম। মাত্র ৩ বছরের ব্যবধানে রাজাকাররা হল পুনর্বাসিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতাকে হত্যা করে ক্ষমতার পট পরিবর্তনে ক্ষমতার কেন্দ্রবিন্দুতেও চলে আসে তারা। প্রধানমন্ত্রীর পদও দখল করে নেয় তারা। তারপর দীর্ঘ অন্ধকার সময়। ২০ বছর পর ১৯৯২ সালে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে আবারও রাজাকারের ফাঁসির দাবিতে রাজপথে শহীদ জননী জাহানারা ইমাম। ইতিহাসের দায়মুক্তির যাত্রা শুরু করে বাংলাদেশ। শেষ পর্যন্ত গণ আদালতে গোলাম আজমের বিচারের রায় মৃত্যুদণ্ড। গণ আদালতে গোলাম আজমের বিচারের জন্য জাহানারা ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা পর্যন্ত করে তৎকালীন সরকার। সেই মামলা মাথায় নিয়েই মারা যান শহীদ জননী জাহানারা ইমাম। এরপর আরও ২১ বছর রাজাকারের বিচারের দাবিতে কেঁদেছে বাঙালি। শেষ পর্যন্ত ৩৯ বছর পর ২০১০-এর ২৫শে মার্চ শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচারে গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুরু হয় যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার, বিচার প্রক্রিয়ায় নিয়ে আসা। দীর্ঘ ৩ বছর অপেক্ষার পর পলাতক বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ে বাঙালি খুশি হলেও কসাই কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডে ফুঁসে ওঠে তারুণ্য। ভাষার মাসে বাঙালির সমস্ত আশা তছনছ, স্তম্ভিত বাংলাদেশ। মানবতা বিরোধী যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল তাদের একদম ডাইরেক্ট ফাঁসিতে ঝোলানো উচিত। প্রত্যাশা করেছিলাম যে ফাঁসি হবে, কিন্তু সেটা হয়নি। এই ঘাতকের ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড হতো। আমি তোর হাত মোরা ছাড়বো না, এখান থেকে এক চুলও নড়ব না। হতাশা, ক্ষোভ, ঘৃণা আর সন্দেহ সব মিলিয়ে প্রশ্ন জাগে, এও কি সম্ভব? মানবতা বিরোধী অপরাধে জড়িত স্বীকৃত কুখ্যাত রাজাকার কাদের মোল্লাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ফাঁসির রায় না দিয়ে দিল যাবজ্জীবন কারাদণ্ড। ধাক্কা খেল ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের আত্মা। ধাক্কা খেল মানচিত্র, জেগে উঠল মুক্তিযুদ্ধের বাংলাদেশ।
মাগো তোর হাত মোরা ছাড়বো না। এ যেন ৭১-এর চেতনায় বাঙালির নবজাগরণ। মাগো দেখ তোর জন্য তরুণ প্রাণ লিখছে আবার স্বাধীনতার গান। দিনটি ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি, বাঙালির আরেক ইতিহাসী যাত্রা। সেদিন দুপুর ১২টা ১৭ কাদের মোল্লার রায়কে প্রত্যাখ্যান করে এক লাইনের একটি ফেসবুক বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। স্ট্যাটাসটি ছিল ট্রাইব্যুনালের প্রহসনের ন্যাক্কারজনক রায়ের বিরুদ্ধে সমাবেশ ও গণমিছিলের ডাক। সময় বেলা ৩:৩০, স্থান শাহবাগ। সেদিনের সেই ডাক দিয়েছিলেন ব্লগার অ্যান্ড অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক বয়ানের আহ্বায়ক ডাক্তার ইমরান এইচ সরকার। ট্রাইব্যুনালকে বলছি, রক্তের দাগ শুকায় নাই। এই শিরোনামটি গত বছরের ৫ই ফেব্রুয়ারি তারুণ্যের হৃদয় ভাষ্যে পরিণত হয়েছিল। সবাই যখন ধরেই নিয়েছিল তরুণ সমাজ নাকি উচ্ছন্নে যাচ্ছে, দেশ কিংবা রাজনীতি নিয়ে তাদের কোনো ভাবনা নেই, কিংবা মনের সব কোণ থেকেই উধাও হয়ে গেছে দেশপ্রেম, ঠিক এমন নেতিবাচক ভাবনার মাঝখানে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিল তরুণ সমাজ। যে তরুণ মুখ ফিরিয়ে নিয়েছিল দেশভাবনা থেকে, মুক্তিযুদ্ধের প্রসঙ্গে যে তরুণ পাশ কাটিয়ে যেত, রাজনীতির বিষয়ে যে তরুণ আস্থা হারিয়ে ফেলেছিল, সব ভাবনাকে পেছনে ফেলে সেই তরুণ সমাজ এক দাবিতে ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে আওয়াজ তুলল, রাজাকারের ফাঁসি চায়। রাজাকারের ফাঁসি এবং জামাত শিবির নিষিদ্ধর দাবি নিয়ে জন্ম নিল গণজাগরণ মঞ্চ। বিচার প্রহসনের বিচার, কাদের মোল্লার এই রায় আমরা মানি না, আমরা তাদের ফাঁসি চাই, ফাঁসি নিয়ে ঘরে যাব, এছাড়া ঘরে যাব না। যে বিপ্লবী তরুণ আমাদের সামনে দাঁড়িয়েছে, তাদেরকে আমরা সামনে রেখে আমরা নেতৃত্ব দিয়ে আশা করি যে এই আন্দোলনকে পরিপূর্ণতায় আমরা রূপ দিব। ধীরে ধীরে মুক্তিযুদ্ধের পক্ষে সকল সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনগুলো এই আন্দোলনের সঙ্গে একাত্ম হতে থাকে। সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে গঠন করা হয় গণজাগরণ মঞ্চ। মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক। ৬ ফেব্রুয়ারি সকলের সঙ্গে আলোচনা সাপেক্ষেই সিদ্ধান্ত হয় ৮ ফেব্রুয়ারি এক মহাসমাবেশ করার। ৮ই ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ থেকেই সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামাত শিবির নিষিদ্ধ সহ ৬ দফা দাবি। শপথ বাক্য পাঠ করে দাবি আদায়ের অঙ্গীকার করে লাখো জনতা। গণজাগরণ মঞ্চের উদ্যোগেই শাহবাগকে প্রজন্ম চত্বর ঘোষণা করা হয়। ১০ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের মাননীয় স্পিকারের কাছে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে। ১১ই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের প্রথম বিজয় সূচিত হয়, যে কারণে ৫ ফেব্রুয়ারি লাখো মানুষকে রাস্তায় নেমে আসতে হয়। মানবতা বিরোধী অপরাধের বিচারে মামলার বাদী বাংলাদেশের জনগণকে যে অধিকার দেয়া হয়নি, সেই অধিকার আদায় হয়েছে এই দিনে। রাষ্ট্রপক্ষকে আপিলের সুযোগ দিয়ে সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রেখে মানবতা বিরোধী অপরাধ আইন সংশোধন করা হয়। ১২ ফেব্রুয়ারি নীরবতার শক্তি দেখল সারা বিশ্ব। বিকাল ৪টা থেকে ৪টা ৩ পর্যন্ত গণজাগরণ মঞ্চের দুনিয়া কাঁপানো ৩ মিনিটের নীরবতার শক্তি দেখল সারা বিশ্ব। ৩ মিনিটের নীরবতায় থমকে দাঁড়াল বাংলাদেশ সহ সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা। মহান সংসদও এই আহ্বানে সাড়া দিল। চোদ্দ ফেব্রুয়ারি মোমবাতির আলোতে সকল অন্ধকার দূর করার প্রত্যয়ে লাখো মোমবাতি জ্বলে উঠল মুক্তিযুদ্ধের চেতনায়
এবং গণজাগরণ মঞ্চের 6 দফা বাস্তবায়নের প্রতিজ্ঞায়। ফেব্রুয়ারি জামাত শিবিরের কুলাঙ্গারেরা হত্যা করে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট রাজীব আহমেদ শোভনকে। 17 ফেব্রুয়ারি সকাল 10টায় গণজাগরণ মঞ্চের উদ্যোগে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় পতাকা উত্তোলনের মাধ্যমে সংহতি জ্ঞাপন কর্মসূচি। সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালিত হয়। 20 ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ পালন করে শহীদদের কাছে চিঠির ভাষায় না বলা কথা জানানোর কর্মসূচি। এর একটি বড় প্রভাব পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর। শহীদদের প্রতি যাদের হৃদয়ের অনন্য অনুভূতিগুলো লিখিত হয়েছে চিঠিতে। চিঠির ভাষ্যে শহীদদের কাছে লেখা চিঠিগুলো বেলুনে বেলুনে উড়ে যায় আকাশের ঠিকানায়। কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের শাস্তি, মৃত্যুদণ্ডের রায়। 23 ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ প্রথম শাহবাগের বাইরে জনসমাবেশ করে রায়ের বাজার বধ্যভূমিতে। 25 ফেব্রুয়ারি জনসভা হয় মিরপুর 10 নম্বর গোল চত্বরে। 27 ফেব্রুয়ারি রাজধানীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত হয় বিশাল এক জনসভা। 1 মার্চে স্বাধীনতার মাস সূচনাকে সামনে রেখে সারা দেশের গণজাগরণ মঞ্চ প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 3 মার্চে বাহাদুর শাহ পার্কে জনসমাবেশ। 4 মার্চে গণজাগরণ মঞ্চের স্থায়ী মঞ্চ স্থাপিত হয় প্রজন্ম চত্বরে। 5 মার্চে যাত্রাবাড়ি চৌরাস্তায় অনুষ্ঠিত হয় গণজাগরণ মঞ্চের জনসমাবেশ। ঐতিহাসিক 7 মার্চকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গণজাগরণ মঞ্চ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করে বিশাল এক মহাসমাবেশ। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে গণজাগরণ মঞ্চ আয়োজন করে প্রতিবাদী নারী সমাবেশ। হাজার হাজার নারীর উপস্থিতিতে সেখানে চলছিল মুক্তিযুদ্ধের অবিনাশী স্লোগানগুলো। কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষিত হয় 2013 সালের 17 সেপ্টেম্বর। এরপর শুধুই অপেক্ষা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় 5 ডিসেম্বর। বিজয়ের মাসেই 12 তারিখে ইতিহাসের খোলা ডায়েরিতে লেখা হল আরেক বিজয়। এই বিজয় ইতিহাসের দায়মুক্তির। এরপর শুধুই অপেক্ষা। শেষ পর্যন্ত রাত 10:05 রাজাকার কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করল বাংলাদেশ। মুক্তিযুদ্ধের লাল সবুজের পতাকাকে গণজাগরণ মঞ্চ পৌঁছে দিল 16 কোটি বাঙালির কাছে। গত 5 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে জামাত শিবির সহ অন্যান্য দেশবিরোধী সংগঠন বিভিন্ন ধর্মের মানুষের উপর চালায় অবর্ণনীয় নির্যাতন। এই সময় গণজাগরণ মঞ্চ আক্রান্ত মানুষগুলোর পাশে দাঁড়ায়। 2 দফা রোড মার্চ করে গণজাগরণ মঞ্চ দেশের আক্রান্ত স্থানগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে। গণজাগরণ মঞ্চ তৈরি করেছে সাধারণ মানুষ, যেখানে মানুষের পরিচয় সার্বজনীন, যেখানে সব ধর্মের মানুষ তার ধর্মের পরিচয়কে শক্তি হিসাবে ধারণ করে এক দাবিতে আওয়াজ তুলেছে। চাওয়া একটাই, রাজাকারের ফাঁসি আর ধর্মকে পুঁজি করে ইসলামকে অবমাননা করার রাজনীতি বন্ধে। যে দাবিতে আজকের গণজাগরণ মঞ্চ, সেখানে যদি কোনো প্রতারণা থাকে তা ক্ষমা করবে না বাঙালি। আর যদি হয় কিছু অনিচ্ছার ভুল, তাহলে ভালোবেসে ক্ষমা করবে জনতা। সামনে আরও অনেক কঠিন সময়, পথ অনেক লম্বা। সব বাধা দূর করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এগিয়ে নেবে গণজাগরণ মঞ্চ।